সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু। গত 11ই এপ্রিল আমাকে রাত প্রায় 3টার দিকে আমার ইউটিউব চ্যানেলে আমাকে একটি মেসেজ পাঠানো হলো যে তৈরি থাকিস, এই মৃত্যুর জন্য প্রস্তুত হও। তো বিষয়টা আমি খুব কাকতালীয়ভাবে মনে করেছিলাম হয়তোবা আমার কোনো বন্ধুবান্ধব বিষয়টা লিখেছে। এরপর দিন সকাল 11টার দিকে আমি এই মেসেজটাকে মেসেজটার আপনার বিপরীতে আমি যখন একটি মেসেজ দিলাম, ভাই এটা কি আমাকে হুমকি দিচ্ছেন, দেওয়ার ঠিক 5 মিনিট পর আমার এই মেসেজটা ডিলিট করে দেয় ওই আইডি থেকে। এরপর থেকে আমি আইডিটা খুঁজে পাচ্ছি না। তবে আমার এতটুকু মনে আছে এই আইডিটা আপনার মিজানুর রহমান নামে এক ব্যক্তির। যাই হোক, আজকে আমি কথাটা বলার একটা মহান উদ্দেশ্য রয়েছে। যেই উদ্দেশ্যটা এই বর্তমানে যে বাংলাদেশ এই 5ই আগস্টের পর যে দেশে যে মত প্রকাশের যে স্বাধীনতাটা মানুষ পেয়েছে, এরই ধারাবাহিকতায় আজকে আমরা একজন অপরজনকে যেভাবে আলোচনা সমালোচনা করি, এতে কোনো সমস্যা হচ্ছে না। আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে, অর্থাৎ আওয়ামী লীগের এই যে দীর্ঘ 16 বছরের যে তাদের ক্ষমতায় থাকার এই সময়টা, তারা একটি আইন করে সমস্ত বাংলাদেশের একেবারে যারা সাংবাদিক, সাহিত্যিক, যারা প্রতিবাদী, বিভিন্ন যারা গণমাধ্যমে চাকরি করেন, এই ধরনের ব্যক্তিদেরকে এই ডিজিটাল নিরাপত্তা আইনে, অর্থাৎ তাদেরকে কণ্ঠরুদ্ধ করে রেখেছিল দীর্ঘ 16টি বছর। আমি সেই সময়টায় মাঝে মাঝেই বলতাম যে আসলে এটা কোনো সাংবাদিকতা নয়, কারণ সাংবাদিকরা যদি কথায় না বলতে পারে তাহলে সাংবাদিকতা করে লাভ কী? আমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, আমার নিউজের স্বাধীনতা থাকতে হবে, আমি বৈধ যে কোনো সংবাদ প্রচারের আমার স্বাধীনতা থাকতে হবে, সরকারের যেহেতু এটা গণতন্ত্র দেশ, এই সরকারের বিরুদ্ধে কথা বলার আমার স্বাধীনতা থাকতে হবে, সেটা যদি ন্যায্য হয়। সব কিছুর মূলে আসলে এই ডিজিটাল নিরাপত্তা আইনটা বাংলাদেশের প্রত্যেকটা রুচিশীল নাগরিক, যারা এদেশের এই আপনার বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে কর্মরত থাকতেন, অর্থাৎ যারা সাংবাদিক, সাহিত্যিক, আমি যে কথাটি একটু আগে বলেছিলাম, রাজনীতিবিদ, এই ধরনের ব্যক্তিদের যে কণ্ঠরুদ্ধ করে রাখাটাই হচ্ছে একটি রাজতন্ত্র। এই রাজতন্ত্রের যারা এই দীর্ঘ 16টি বছরের রাজতন্ত্র চালিয়েছে দেশে, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাটি বলা। আপনারা অনেক সময় 5ই আগস্টের এই যে গণ অভ্যুত্থান, এই অভ্যুত্থানের যারা নায়ক, তাদের মধ্যে সাজ্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, মাহফুজ সহ যারা এই অনেক নারী নেতৃত্ব রয়েছে সেখানে, এই যারা এই নেতৃত্বে এই গণ অভ্যুত্থানে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন এবং যারা এই দেশে শহীদ হয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকে যেই সব ছাত্রনেতা বিরুদ্ধে আপনারা কথা বলেন, বিশেষ করে হাসনাত আবদুল্লাহ, সাজ্জিস আলম, নাহিদ, মাহফুজ, এই ধরনের যারা এই নাগরিক পার্টির যারা সদস্য, তাদের বিরুদ্ধে যখন আপনারা রুখে দাঁড়াতে চান, তখন আমার একটি কথা মনে হয় যে আসলে আপনারা গণতন্ত্র বলতে কি বোঝেন? কোনো অবৈধ কাজ করার পর যদি সেই রায়টা আপনার পক্ষে যে দাঁড়ায়, অর্থাৎ আপনার সুবিধায় যদি যেই রায়টা হয়, সেটাই বুঝি গণতন্ত্র, সেটাই বুঝি আপনাদের রাজনীতি। আমার দৃষ্টিতে আমি যদি অপরাধ করি, সেটা যে কোনো সরকার আমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে, আর সেটাই হচ্ছে গণতন্ত্র। আমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, মতামতের জন্য আপনি আমি দায়ী থাকবো না, এটাই হচ্ছে আমাদের জন্য এই মুহূর্তে গণতন্ত্র। তার কারণ আপনি দেখেন 5ই আগস্টের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বাংলাদেশের প্রায় 48টি দল, এই সব কয়টি দলের নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে মত প্রকাশ করতে পারছে। আপনারা জানেন
কিছুদিন আগে হাসনাত আবদুল্লাহকে শুয়োরের বাচ্চা বলা হয়েছিল এক সাংবাদিক। এই সাংবাদিককেও আমি চিনি, এই যিনি এই টিভি রুম থেকে, অর্থাৎ তাদের সংবাদ যে রুমটা রয়েছে সেখান থেকে তিনি বক্তব্য কথায় বলেছিলেন। আসলে তিনি জানতেন না যে তিনি অনলাইনে কথা বলছেন। এই যে শুয়োরের বাচ্চার কথাটা বলেছে, হাসনাত আবদুল্লাহ একটা কথা বলেছে, এই কথাটার জন্যই আমরা এই আপনার যে বিপ্লবটা হয়েছে, যে স্বাধীনতাটা আমরা 24-এ পেয়েছি, এই শুধুমাত্র আমাকে শুয়োরের বাচ্চা বলার জন্য, যে আমি এর প্রতিবাদ করব না, আমার যে আপনার যেই এই মত প্রকাশের যে স্বাধীনতাটা, এই আপনার যে কণ্ঠটা কেউ রোধ করে রাখিনি, এই যে একটা স্বাধীনতা, সেটা এই কাজটার জন্যই আমরা আসলে আন্দোলন করেছি। আর আমি এতে কোনো প্রকার ক্ষুব্ধ নই, আমি এতে কোনো প্রকার রাগ হইনি। আসলে রাজনীতিবিদদেরকে এরকমই হতে হয়। একজন রাজনীতিবিদকে প্রতিদিন মানুষ যেভাবে গালাগালি করে, যদি এগুলো গায়ে লাগতো, আমার মনে হয় যে একজন রাজনীতিবিদও বেঁচে থাকতো না তাদের অভিশাপে। আপনারা জানেন এই আপনার ডিজিটাল নিরাপত্তা আইনটি আমার দৃষ্টিতে একটি কালো অধ্যায়। তার কারণ এই ডিজিটাল নিরাপত্তা আইনে যতগুলো বাংলাদেশে মামলা হয়েছে সবকটি আওয়ামী লীগ বিরোধী যারা ছিল তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগই সাংবাদিক, বেশিরভাগই সাহিত্যিক, বেশিরভাগই কলা কৌশলী, যারা প্রতিবাদী। আসলে একজন গায়ের কৃষক সে প্রতিবাদী হতে পারে না, হয় না। তার কারণ এখানে শিক্ষার একটি বিষয় আছে। একটি মানবাধিকার কর্মী সে প্রতিবাদী হয়, তার কারণ সে যখন তার চোখের সামনে কোনো কালো অধ্যায় দেখে, কালো কোনো কিছু দেখে, সে তাকে কখনোই সাদা বলতে পারে না। তখন সে এই আপনার এই ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে আটকে দেওয়া হয়। মত প্রকাশের স্বাধীনতা দীর্ঘ 15-16 বছর ছিল না। এটা শুধু আমরা নয়, যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছে তারাও জানে, শুধুমাত্র তারা প্রকাশ করতে পারছে না। কিন্তু বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার 7ই নভেম্বর এই আইনটাকে বাতিল করে সাইবার নিরাপত্তা আইন নামে একটি আইন করেছে, যেই আইনে অনেক কিছু রয়েছে যেগুলো মানবের জন্য প্রযোজ্য। এই মুহূর্তে ডক্টর ইউনূসকে অনেকে জুতা মারছে, অনেকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, অনেকে এই দেশ থেকে বের করে দিচ্ছে। হাসনাত আবদুল্লাহকে জুতা মারা হচ্ছে। হাসনাত আবদুল্লাহকে কালকে দেখলাম একটা কুকুর বানিয়ে তাকে সেখানে রাখা হয়েছে। তারপর আপনার সার্জিস আলমকে এই আপনার কটাক্ষ করে তাকে জমিদারের নাতি বলা হচ্ছে। আমি আজকে এখানে একটু কথা বলি। আপনারা যারা নেতিবাচক লোক, তাদের উদ্দেশ্যে আজকে আমার এই কথাগুলো। আজকে আমি কোনো আলোচনা করছি না, আমি শুধুমাত্র কথা বলছি, আমি কারো পক্ষে বিপক্ষে নই। আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে বাংলাদেশের রাজনীতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার কি ছিল? সে কি 1971 সালের পরে অর্থ সম্পদের মালিক হয়নি? বাদ দিলাম এটা। এখন আসুন বিএনপির কথা। বিএনপি যখন আপনার এই জিয়াউর রহমান যখন 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে যখন তাকে এই আপনার ব্রাস্ট ফায়ার করা হয়, তখন শুধু একটা ভাঙ্গা সুটকেস পেয়েছিল। যেই কথাটা আমরা সারা বাংলাদেশ মানুষ থেকে শুনেছি, তখন আমরা অনেক ছোট, তখন আমরা কিচ্ছু বুঝি না। 1981 সালে আমার বয়স মাত্র 3 বছর, 3 থেকে 4 বছর। সেই বয়সে আমার বোঝারও কিছু নেই। আমি ছোটবেলা থেকে যখন বড় হলাম তখন বুঝতে পারলাম যে জিয়াউর রহমানের ভাঙ্গা সুটকেস, সেই ভাঙ্গা সুটকেস আজকে কোটি কোটি টাকা। আমি কাউকে কটাক্ষ করে বলছি না, তার কারণ রাজনীতিতে এই আসলে প্রত্যেকটা মানুষই ধনী হবে, এটা আমাদের একটা ধনতন্ত্র। এখন আমাদের এটা রাজতন্ত্র এবং ধনতন্ত্র। 1971 সালের পরে বাংলাদেশে যে তন্ত্রটা চলে আসছে, পারিবারিক তন্ত্র, রাজতন্ত্র এবং ধনতন্ত্র, এই 3 তন্ত্রের
নিষ্পেষণে তাদের ডলাডলিতে সাধারণ মানুষের ঘুম হারাম, সাধারণ মানুষ এই আপনার ওই পায়ের নিচে চ্যাপ্টা হয়ে গেছে এই ধনতন্ত্রের যন্ত্রণায়। তারপর আসেন প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনি এই দেশের অনেক মেজর জেনারেল ছিলেন। জেনারেল এরশাদ যেই অর্থ সম্পদ ছিল, সে তার সেনাবাহিনীর প্রধান ছিল, তার অর্থ সম্পদ থাকতেই পারে, তার কারণ সে প্রচুর পরিমাণে বেতন পেয়েছেন এবং বিভিন্ন দেশে তিনি ভ্রমণ করেছেন, বিভিন্ন কারণে তার অর্থ সম্পদ হয়েছে, এটা আমরা স্বীকার করে নিলাম। পরবর্তীতে যদি আমরা দেখি, শেখ হাসিনার ৩২ নম্বর বাড়ি ছাড়া আর কোনো কিছু ছিল না। এই শেখ হাসিনাও হাজার হাজার মিলিয়ন ডলারের মালিক বর্তমানে। শুধু এটা নয়, তার এমপি মন্ত্রী, এমনকি তার বাড়ির যে চাকর, তার যে পিয়ন, সে ৪,০০০ কোটি টাকার মালিক, সে নিজে বলেছে একটি বক্তব্যে। তাহলে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তারপর আপনার নাহিদ, মাহফুজ যদি ধনীর ছেলে হয় এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন, প্রত্যেকটি ছেলেই মেধাবী ছাত্র এবং তার বাপ দাদাদের কিছু আছে, তাতে সমস্যাটা কোথায়? তাদেরকে কটাক্ষ করার কি আছে? তারা টোকাই হতে যাবে কেন? এই বাংলাদেশে সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ, মাহফুজ কেন টোকাইয়ের ছেলে হতে যাবে? প্রত্যেকটা ছেলেরই বাপদাদার কিছু না কিছু আছে। যারা টোকাই, এই টোকাই থেকেও বাংলাদেশে অনেক রাষ্ট্রনায়ক হয়েছেন, রাষ্ট্রনায়ক না হোক এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, এই দেশের অনেক বড় বড় পদে তারা অধিষ্ঠিত হয়েছে। এতে সমস্যাটা কোথায়? রাজনীতিতে আসলে কে কাকে লাথি মেরে নিচে নামিয়ে কে আবার উপরে উঠবে, এই সংস্কৃতিটা যতদিন পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে না যাবে, আমরা যতদিন পর্যন্ত এই সংস্কৃতিকে না ভুলব, আমরা অতদিন পর্যন্ত আমরা এই পৃথিবীর বুকে কখনোই মাথা তুলে দাঁড়াতে পারব না। আপনারা দেখেন, আমি আজকে অনেক দেশের নাম বলতে চাই না, পৃথিবীতে অনেক দেশ আছে যারা মুচির ছেলে দেশের প্রেসিডেন্ট হয়েছে। খুব বেশি দূরের কথা নয়, খুব বেশি অপরিচিত নয়। আপনি দেখেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন চাওয়ালা ছিল। সেই চাওয়ালা থেকে আজকে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়েছে সেই ভারতের প্রধানমন্ত্রী, যিনি আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে এই থাইল্যান্ডের একটি আপনার অনুষ্ঠানে, সম্মেলনে তিনি ইংরেজিতে কথা বলতে পারেননি। এটা নিয়ে সারা পৃথিবীতে আলোচনা। আপনার নেলসন ম্যান্ডেলাকে ধরেন, এরকম বহুত নেতা বাংলাদেশ সহ সারা পৃথিবীতেই ছিল এবং থাকবে এবং ভবিষ্যতেও থাকার সম্ভাবনা রয়েছে। যোগ্য লোককে যোগ্যতা অনুযায়ী যদি তাকে চেয়ার ছেড়ে না দেওয়া হয়, তাহলে সবচেয়ে বড় অযোগ্য হলেন আপনি। তার কারণ, আপনি অযোগ্য হয়ে চেয়ারে বসে থাকবেন কেন? একজন যোগ্য লোককে দেখলে আমি চেয়ার ছেড়ে আমি প্রয়োজন মতো মাটিতে বসবো। তাহলে আমি মনে করি যে তাহলে আমি হলাম ওই লোকটা হয়তো দেখা যাবে সেই যোগ্যতার চেয়ারটা ছেড়ে দিয়ে আমাকে বসতে দিয়েছে। এই সংস্কৃতিগুলো যদি আমাদের বাংলাদেশ থেকে আর না ওঠে, যেটা দীর্ঘ 53 বছরে বাংলাদেশে আমরা দেখেছি, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তাদের গুণগান ছাড়া কোনো টিভি চ্যানেল, কোনো সাংবাদিক, সাহিত্যিক, আপনার চারুকলা থেকে শুরু করে এই সব জায়গাতেই যে এত তেলবাজি হয়েছে বাংলাদেশে, যে একমাত্র যারা ক্ষমতা আসে তাদের কথাই তারা বলতে শিখেছে। আমি নিজেও জানি এবং দেখেছি, প্রত্যেকটা মিডিয়াতে এই আওয়ামী লীগের গুণগান ছাড়া তারা কোনো কিছু করেনি। ঠিক যখন বিএনপি ক্ষমতায় এসেছে, ঠিক শেখ খালেদা জিয়ার কথা বলেছে বারবার, তারেক রহমানের কথা বলেছে, আর কারো কথা নেই, সব খারাপ সেই মুহূর্তে। পৃথিবীর যত ভালো লোকই হোক, সেই মুহূর্তে আর কোনো লোক ভালো নেই, একমাত্র বিএনপি ভালো, একমাত্র আওয়ামী লীগ ভালো। আবার যখন জাতীয় পার্টি ক্ষমতায় এসেছেন, দীর্ঘ 9 বছর জাতীয় পার্টি ক্ষমতায় ছিলেন, এই 9 বছরের শাসন আমলে এরশাদের গুণগান ছাওয়া বিটিভিতে এমন কোনো সময় নেই যে এরশাদের গুণগান গাওয়া হচ্ছে না। ঠিক একই রকম দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীন অবস্থায়
একদিকে যেমন সাইবার নিরাপত্তা আইনে আমাদেরকে অনেক কিছু ভুগিয়েছে, আমাদের এই মত প্রকাশের স্বাধীনতা দিতে পারেনি, এই স্বাধীনতা দেয়নি। আমরা কথা বললেই গ্রেফতার করা হতো, কথা বললেই তারা এই ডিজিটাল নিরাপত্তা আইনের ভয় দেখিয়ে গ্রেফতার করত। এই যে একটি বিষয়, সেটা আওয়ামী লীগের সময়ও এই বাংলাদেশের প্রায় যারা এদেশের আওয়ামী লীগের বিপক্ষে ছিল, পৃথিবীর প্রত্যেকটি মানুষ, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ এই বাক স্বাধীনতা থাকা উচিত, আপনার মত প্রকাশের যে স্বাধীনতাটা, এইটা তো এখানে পূর্ণাঙ্গ থাকা উচিত। আমি যা করব এর আলোচনা সমালোচনা দুটোই যাতে হয়। এই আলোচনাগুলো যতদিন পর্যন্ত, সমালোচনা যতদিন পর্যন্ত এই দেশে না হবে, ততদিন পর্যন্ত কোনো রাজনীতিবিদ বলতে পারবে না যে আমি নিরপেক্ষ কোনো রাজনীতিবিদ। আমরা এই মুহূর্তে মনে করছি যারা এই হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, তারপর মাহফুজ সহ এই নাগরিক পার্টির নেতাদেরকে যোগ্য ও অযোগ্যতার এই চেয়ারে বসাতে চাচ্ছেন, আসলে আপনারা একটু চিন্তা করে দেখুন, দীর্ঘ এতটা বছর, 53 বছরে কোনো দল এসে কোনো দলকে দেখতে পারতো না। অর্থাৎ যে যখন ক্ষমতায় আসতো সে তখন পৃথিবীর সব দল খারাপ, একমাত্র তারাই ভালো। এই অপসংস্কৃতি যখন নিজেদের মধ্য থেকে না যাবে, অর্থাৎ যতদিন পর্যন্ত তারা মনে করবে যে না, আমরা যোগ্যতা সম্পন্ন লোককেই আমরা যোগ্যতার চেয়ারে বসব, এই মন মানসিকতা যতদিন না হবে, ততদিন পর্যন্ত আমরা কখনোই এই দেশে ভালো রাজনীতিক নেতাদেরকে জন্ম দিতে পারবো না, আর জন্মগ্রহণ করবেও না। যেটা এই জুন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, যে বিপ্লবী নেতারা যতটা পরিশ্রম করে আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে, দীর্ঘ 16 বছরের যে ফ্যাসিস্টের যে অবসান ঘটিয়েছে, এই অবসান আরও আগেই ঘটতে পারত যদি অন্যান্য দলগুলো তাদের সাথে তেলবাজি না করত। এই তেলবাজির কারণে তারা ক্ষমতাতেও আসতে পারেনি, এমনকি এদেশের যারা দুর্নীতিবাজ তাদেরকেও তারা দমাতে পারেনি। এই অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছে। অন্তর্বর্তীকালীন সরকারের যে বিষয়টা, সেটা হয়তো আপনারা দেখেছেন যে তারা এই ডিজিটাল নিরাপত্তা আইনকে ভেঙে এই 7ই নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এই তথ্য মন্ত্রণালয়ের যে সচিব, তিনি যে বিষয়টা আলোচনা করেছেন যে আমরা এই ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে আমরা যে আইনটা করতে চাচ্ছি সেটা সাইবার নিরাপত্তা আইন। এতে কিন্তু কারো কণ্ঠরোধ করা হচ্ছে না, কারো যে আপনি যা মন চায় তাই বলতে পারেন, এবং এদেশের সরকারের বিরুদ্ধে হোক কিংবা কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে, এতে কোনো প্রকার মামলা হবে না। তবে কিছু কিছু বিষয় আপনাদেরকে মেনে চলতে হবে, যেটা আমরা যদি দেশের সরকার প্রধান যদি এই কোনো প্রকার দেশ উন্নয়নের জন্য বিদেশিদের কাছে কোনো প্রকার কথা আলোচনা যদি করে থাকেন, কিংবা দেশের যদি কোনো প্রকার গোপনীয়তা রক্ষা করতে পারে, গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন হয়, সেটা অবশ্যই গোপনীয়তা রক্ষা করার প্রয়োজন হতে পারে। এ ব্যাপারে যদি আইনটা ভিন্ন রকম হয়, এতে আমরা কখনোই দুঃখ প্রকাশ করব না, কারণ দেশের সাথে মানুষের স্বার্থে অনেক সময় অনেক কথাই বলতে হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।